সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিশ্ব সংবাদ বিষয়ক অনুষ্ঠান এ সপ্তাহের বিশ্বে। আপনাদের সাথে আছি আমি তুলি কমলিকা। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানাই সারা বিশ্বে ঘটে যাওয়া নানান ঘটনা, সেই সাথে থাকে মজার মজার নানা খবর, বিশ্বের দর্শনীয় স্থান ও স্থাপনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব পরিচিতি। চলুন দর্শক, প্রবেশ করি মূল অনুষ্ঠানে। ইসরায়েলের সেনাবাহিনী লেবাননের সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনা অনুমোদন করেছে। জবাবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ টেলিভিশনে দেওয়া ভাষণে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননে হামলা চালানো হলে ইসরায়েলের কোনো স্থানই তাদের রকেট থেকে রেহাই পাবে না। এমন পাল্টাপাল্টি হুমকির কারণে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লেবানন ও ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে গোলাগুলি চলছে। হিজবুল্লাহ লেবানন থেকে রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে। জবাবে ইসরায়েলি সেনারা কামানের গোলা নিক্ষেপ এবং বিমান হামলা চালাচ্ছে। হামলায় উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে, বাস্তুচ্যুত হয়েছে হাজারো মানুষ। এমন পরিস্থিতিতে গেল সপ্তাহে ইসরায়েলের সেনাবাহিনী ঘোষণা দেয় তারা লেবাননের সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনার অনুমোদন দিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালেন্ট বলেছেন, তারা আকাশ ও স্থলপথে লেবাননে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছেন। ইসরায়েল লেবাননে বড় ধরনের সামরিক অভিযান চালালে জবাবে সর্বাত্মক হামলার হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এই হুঁশিয়ারি দেন। হাসান নাসরুল্লাহ বলেন, লেবাননে ইসরায়েল হামলা চালালে কোনো নিয়মনীতি মানবে না হিজবুল্লাহ, কোনো ধরনের সংযমও দেখাবে না তারা। ইসরায়েলের পাশাপাশি লেবাননের অদূরে অবস্থিত ভূমধ্যসাগরের দ্বীপ রাষ্ট্র সাইপ্রাসেও হামলা চালানোর হুমকি দেন নাসরুল্লাহ। লেবাননে হামলা চালানোর জন্য ইসরায়েলকে নিজেদের আকাশসীমা খুলে দিলে দেশটিতে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি। সাইপ্রাসে ব্রিটেনের 2টি সামরিক ঘাঁটি রয়েছে, 2টি ঘাঁটির একটি বিমান বাহিনীর ঘাঁটি। হিজবুল্লাহর হুমকির মুখে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোদৌলিদেস বলেছেন, গাজায় যুদ্ধের সঙ্গে তাঁর দেশ জড়িত নয়, তারা বরং সমাধানের চেষ্টা করছে। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে বড় ধরনের সংঘাত এড়াতে ইসরায়েলকে পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেকবি ও কৌশলগত বিষয় সংক্রান্ত মন্ত্রী রন ডারমারের সঙ্গে এ বৈঠক করেন ব্লিংকেন। যদিও কয়েকজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ বেঁধে গেলে দেশটিকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি বলেছেন, লেবানন আরেক গাজায় পরিণত হলে বিশ্ববাসী তা নিতে পারবে না। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বলেছেন, উভয় পক্ষ যেভাবে পাল্টাপাল্টি হুমকি দিচ্ছে তাতে একটি সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা বাড়ছে। জাতিসংঘের শান্তিরক্ষীরা পরিস্থিতি শান্তি রাখতে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি। গুতেরেস বলেন, একটি বেপরোয়া পদক্ষেপ একটি ভুল বোঝাবুঝি মারাত্মক বিপর্যয় নামিয়ে আনতে পারে, যেটি সীমান্ত ছাড়িয়ে আরও বহুদূর ছড়িয়ে পড়তে পারে। জাতিসংঘ মহাসচিব বলেন, বিশ্বকে অবশ্যই দ্রুত উত্তেজনা হ্রাসে ব্যবস্থা গ্রহণ করতেই হবে, এটা খুব জরুরি। সেখানে সামরিকভাবে সমাধানের কিছু নেই। গাজা যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে বিরোধ এবং নিয়মিত না হলেও পাল্টাপাল্টি হামলা চলছিল। 2006 সালে উভয় পক্ষ একটি সর্বাত্মক যুদ্ধেও জড়িয়ে পড়েছিল। 34 দিন ধরে যে যুদ্ধ চলে। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে পুরোদমে যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েল ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা। তাদের ভাষ্যমতে, আয়রন ডোম সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পুরোপুরি ঠেকানো সম্ভব নাও হতে পারে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, ইসরায়েল ভয় পাচ্ছে হিজবুল্লাহর বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে ঝুঁকিতে পড়তে পারে আয়রন ডোম। বিষয়টি নিয়ে তাদের সঙ্গেও কথা বলেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন, দক্ষিণ গাজা থেকে সামরিক সরঞ্জাম উত্তর ইসরায়েলে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন তারা। হিজবুল্লাহর বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের প্রস্তুতি হিসেবেই এমনটা করা হতে পারে।
এ নিয়ে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা গণমাধ্যমে বলেছেন, তাদের পর্যালোচনা বলছে আয়রন ডোমের কয়েকটি ব্যাটারির পাল্টা হামলা ঠেকানোর পুরো সক্ষমতা নেই। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এই আয়রন ডোম। যুক্তরাষ্ট্র সরকার বলছে এই ব্যবস্থার পেছনে $290 কোটি খরচ করেছে তারা। আয়রন ডোম নিয়ে গর্ব করে থাকে ইসরায়েলি বাহিনীও। তাদের দাবি, গত বছর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের চালানো রকেট হামলা ঠেকানোর ক্ষেত্রে আয়রন ডোমের সফলতার হার ছিল 95.6%। তবে ইসলামিক জিহাদের চেয়ে হিজবুল্লাহ অনেক বেশি শক্তিশালী। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র ও অস্ত্রশস্ত্র বছরের পর বছর ধরে সংগঠনটিকে দিয়ে আসছে ইরান। বর্তমানে তাদের হাতে এমন অস্ত্রের বড় মজুদ আছে বলে ধারণা করা হয়। ইসরায়েলের কর্মকর্তারা বলেছেন, এসব অস্ত্র দিয়ে হিজবুল্লাহ বড় ধরনের হামলা চালালেই কেবল সেগুলো ঠেকানোর সক্ষমতা হারাতে পারে আয়রন ডোম। এদিকে এরই মধ্যে নিজেদের সক্ষমতা দেখিয়েছে হিজবুল্লাহ। চলতি মাসের শুরুর দিকে তাদের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, উত্তর ইসরায়েলে আয়রন ডোমের একটি ব্যাটারিতে হামলা চালিয়েছে একটি ড্রোন। এছাড়া চলতি সপ্তাহেই 9 মিনিটের আরেকটি ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। ড্রোন থেকে ধারণ করা ওই ভিডিওতে ইসরায়েলের সামরিক বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার চিত্র ধরা পড়েছে। ইসরায়েলি বাহিনীর ধারণা, হিজবুল্লাহর হাতে প্রায় 1.5 লাখ ক্ষেপণাস্ত্র ও রকেট আছে। এদিকে মার্কিন সরকারের দেওয়া তথ্য অনুযায়ী হিজবুল্লাহর 40 থেকে 50 হাজার যোদ্ধা রয়েছেন। তবে সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহ জানিয়েছেন, এই সংখ্যাটা 1 লাখের অনেক বেশি। এর মধ্যে হিজবুল্লাহর বিশেষ বাহিনী রেদওয়ান ফোর্সের সদস্যরাও রয়েছেন। তাদের সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পক্ষে লড়াই করার অভিজ্ঞতা রয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বড় আকারে যুদ্ধ বেঁধে গেলে তা ধ্বংসাত্মক রূপ নিতে পারে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা যত কমেছে, ততই ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের ঝুঁকি বাড়ছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি হলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যেও একটি কূটনৈতিক চুক্তি হতো। এমন একটি চুক্তি নিয়ে আলোচনা করছিলেন মার্কিন সরকারের মধ্যস্থতাকারী আমোস হচস্টেইন। গেল সপ্তাহে ইসরায়েল ও লেবানন সফর করেছেন হচস্টেইন। সেখানে ইসরায়েল ও লেবাননের কর্মকর্তাদের আরও সংঘাতে না জড়াতে দুপক্ষকে বোঝানোর চেষ্টা করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ায় এক ঐতিহাসিক সফর করেছেন। গভীর রাতে পিয়ংইয়ংয়ের বিমানবন্দরে রাশিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানান উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ভ্লাদিমির পুতিনের সফরে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই হয়। চুক্তিতে কোনো পক্ষ আগ্রাসনের শিকার হলে পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে। দীর্ঘ 24 বছর পর আবার উত্তর কোরিয়া সফরে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 19 জুন ভ্লাদিমির পুতিনকে বহনকারী বিমান পিয়ংইয়ংয়ের প্রধান বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে রুশ প্রেসিডেন্টকে রাজকীয় অভ্যর্থনা জানান উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। উড়োজাহাজ থেকে নেমে প্রথমেই কিম জং উনের সঙ্গে হাত মেলান পুতিন, এরপর জড়িয়ে ধরেন। রুশ প্রেসিডেন্টকে গভীর রাতে উল্লসিত জনতা হর্ষধ্বনির মধ্যে বিমানবন্দরে স্বাগত জানান। এ সময় অশ্বারোহী সেনাদের পাশাপাশি বিপুল সংখ্যক জনতা উপস্থিত ছিল। শিশুরা বেলুন হাতে পুতিনকে স্বাগত জানায়। উত্তর কোরিয়ার সেনাবাহিনীর এলিট শাখা মাউন্টেড সোলজার্সের একটি দল 2 নেতা এসকর্ট করে বিমানবন্দরের টারমাকে অপেক্ষমান লিমুজিন গাড়ির দিকে নিয়ে যায়। তারপর পুতিন এবং কিম একই গাড়িতে চেপে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় অতিথি ভবন কুমসুজান গেস্ট হাউসে যান। ভ্লাদিমির পুতিনের আগমন উপলক্ষে পিয়ংইয়ংয়ের সড়কগুলোকে তার ছবি সংবলিত পোস্টার ও ব্যানার দিয়ে ব্যাপকভাবে সাজানো হয়। সফরের রাশিয়া উত্তর কোরিয়ার মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই হয়। চুক্তিতে কোনো পক্ষ আগ্রাসনের শিকার হলে পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে। ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইউক্রেন যুদ্ধের রাশিয়ার প্রতি পূর্ণ সমর্থনের কথা জানান এবং মস্কোর সঙ্গে শক্তিশালী কৌশলগত সম্পর্ক গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। কিম জং উন বলেন, উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ক একটি নতুন উচ্চ সমৃদ্ধির যুগে প্রবেশ করেছে। তিনি বলেন, বিশ্বের পরিস্থিতি ক্রমেই আরও জটিল হচ্ছে ও দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই রকম একটি পরিস্থিতিতে রাশিয়ার নেতৃত্বের সঙ্গে কৌশলগত যোগাযোগ আরও দৃঢ় করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, মস্কো যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে লড়াই করছে। উত্তর কোরিয়া ও রাশিয়া উভয়ই কূটনৈতিকভাবে বাকি বিশ্ব থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে আছে। এই পরিস্থিতিতে ভ্লাদিমির পুতিনের এই সফরে 2 দেশের কয়েক দশকের সম্পর্ক নতুন আকার পেতে পারে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের জন্য রুশ প্রেসিডেন্টের এই সফর গুরুত্বপূর্ণ মুহূর্ত।
কারণ রাজনৈতিকভাবে বাকি বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়ায় 2019 সালে করোনা ভাইরাস মহামারীর পর থেকে এ পর্যন্ত কোনো বিশ্ব নেতা ভ্রমণ করেননি। এদিকে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে হওয়া চুক্তিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। সিওলে রুশ রাষ্ট্রদূতকে ডেকে তারা চুক্তির প্রতিবাদ জানিয়েছে এবং দ্রুত চুক্তি বাতিলের দাবি জানিয়েছে। একই সাথে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চ্যাং হো জিন বলেছেন তার দেশ ইউক্রেনকে অস্ত্র সহযোগিতা করার বিষয়টি পুনর্বিবেচনা করছে। দর্শক, এবারে সংক্ষেপে কয়েকটি আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেন ভিত্তিক হুথি বিদ্রোহীরা। হুথি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া ঘোষণায় বলেন, আরব সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ট্রান্সওয়ার্ল্ড নেভিগেটরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বারা হামলা চালানো হয়। জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কারণ এর মালিকানাধীন কোম্পানি অধিকৃত ফিলিস্তিন বন্দরে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। ইসরায়েলি বন্দরে প্রবেশ করা সব জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে এমন হুমকি আগেই দেওয়া হয়েছিল। ইয়াহিয়া সারি জানিয়েছেন, নিষেধাজ্ঞা লঙ্ঘনের কারণেই ওই জাহাজে হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও তারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে 37,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর সম্প্রতি ইউরোপ জুড়ে ফিলিস্তিনের প্রতি সমর্থন বাড়তে শুরু করেছে। গত মাসের শেষ দিকে একযোগে ইউরোপের 3 দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এরপর স্লোভেনিয়াও একই ঘোষণা দেয়। এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণার পর আর্মেনিয়ার রাষ্ট্রদূতকে তলব করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। অপরদিকে আর্মেনিয়ার এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রে ইহুদিদের একটি উপাসনালয়, 2টি চার্চ ও পুলিশের একটি তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে অন্তত 9 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 12 জন। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ব্যক্তিদের মধ্যে 6 জন পুলিশ কর্মকর্তা। নিহত বাকি 3 জনের মধ্যে একজন অর্থোডক্স ধর্মপ্রচারক ও অন্তত 2 জন হামলাকারী রয়েছেন। এই হামলার সঙ্গে কারা জড়িত তা এখনও জানা যায়নি। দাগেস্তানে এর আগেও কয়েকবার জঙ্গি গোষ্ঠীর হামলার ঘটনা ঘটেছে। গত মার্চ মাসে রাশিয়ার ক্রোকাস সিটি হলে এক হামলায় 140 জনেরও বেশি মানুষ নিহত হন। পরে হামলার দায় স্বীকার করে সন্ত্রাসী সংগঠন আইএস। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পরবর্তী মহাসচিব হচ্ছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুত্তেই। ন্যাটোর নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে এগিয়ে থাকা রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইয়োহানিস নিজের নাম প্রত্যাহার করায় জোটের পরবর্তী মহাসচিবের পদ নিশ্চিত হচ্ছে মার্ক রুত্তের। ন্যাটোর বর্তমান মহাসচিব ইয়োনেস স্টলটেনবার্গের মেয়াদ আগামী অক্টোবরে শেষ হবে। মহাসচিব হওয়ার দৌড়ে মার্ক রুত্তে বর্তমানে একমাত্র প্রার্থী, তবে সদস্য রাষ্ট্রগুলো তাঁকে আনুষ্ঠানিকভাবে এখনও সমর্থন জানায়নি। আগামী জুলাইয়ে ওয়াশিংটন ডিসিতে ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা আছে। সুপ্রিয় দর্শক, ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন নিয়ে বরাবরের মতো আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব পরিচিতি। ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি। এটি 16টি রাজ্য নিয়ে গঠিত একটি সংযুক্ত ইউনিয়ন। এই দেশটি উত্তর সীমান্তে উত্তর সাগর ও বাল্টিক সাগরের মাঝখানে এবং দক্ষিণে আল্পস পর্বতমালার মাঝখানে অবস্থিত। ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা, ঘন অরণ্যাবৃত পর্বত এবং বরফাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে বৈচিত্র্যময় করেছে। ইউরোপীয় দেশগুলোর মধ্যে জার্মানি ভ্রমণকারীদের কাছে খুবই জনপ্রিয়। চলুন দর্শক, বিশ্ব পরিচিতি পর্বে আজ জেনে নেই জার্মানির সবচেয়ে জনপ্রিয় ও দর্শনীয় কয়েকটি স্থান সম্পর্কে। প্রাকৃতিক সৌন্দর্যের আধার রুগেন উত্তর পূর্ব জার্মানির উপকূলের কাছে অবস্থিত একটি দ্বীপ। জার্মানির মেকলেনবুর্গ ফোরপমের্ন রাজ্যের অন্তর্গত এই দ্বীপটি বাল্টিক সাগরে অবস্থিত জার্মানির বৃহত্তম দ্বীপ।
161 মিটার উঁচু পিকবের্গ এই দ্বীপের সর্বোচ্চ বিন্দু। এই দ্বীপে প্রায় ৭৩,০০০ লোকের বাস, যাদের প্রধান জীবিকা কৃষি ও মাছ শিকার। লেক কনস্ট্যান্স ইউরোপের কেন্দ্রে অবস্থিত হ্রদসমূহের মধ্যে লেক কনস্ট্যান্স তৃতীয় বৃহত্তম হ্রদ। জার্মানি, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের সীমান্তে অবস্থিত এটি। আল্পসের পাদদেশে অবস্থিত জার্মানির এই হ্রদটি রয়েছে পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। লাইপজিগ জার্মানির বড় শহরগুলোর মধ্যে অন্যতম হল লাইপজিগ। এটি জার্মানির জাক্সেন রাজ্যের উত্তর পশ্চিমে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত শহর। শহরটি প্লাইসে, ভাইসে এলস্টার ও পার্থে নদীত্রয়ের মিলনস্থলে অবস্থিত। প্রায় ৫ লাখেরও বেশি অধিবাসীর আবাসস্থল লাইপজিগ। শহরটিতে রয়েছে অসংখ্য ন্যাশনাল মিউজিয়াম এবং ঐতিহাসিক স্থাপনা। শহরটি মুদ্রণ ও বই প্রকাশনা শিল্পের জন্য এককালে ছিল বিখ্যাত। নুরেমবার্গ বাভারিয়া অঙ্গরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর। নুরেমবার্গকে রোমান সাম্রাজ্যের অঘোষিত রাজধানী বললে ভুল করা হবে না। এখানে ছিল জার্মানির অসংখ্য রাজার বাসস্থান। এই শহর জার্মানির অর্থনীতি ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু। ২০০৬ ফিফা বিশ্বকাপের অন্যতম আয়োজক শহর ছিল নুরেমবার্গ। ব্ল্যাক ফরেস্ট এটি দক্ষিণ পশ্চিম জার্মানির বাডেন ওয়ার্টেমবার্গ রাজ্যে একটি বৃহৎ বনভূমি পর্বতশ্রেণী। এটি পশ্চিম এবং দক্ষিণে রাইন উপত্যকা দ্বারা আবদ্ধ। পাহাড়, পর্বত, নদী, হ্রদ ও বন একসাথে মিশে এখানে তৈরি করেছে এক অনাবিল পরিবেশ। সবচেয়ে মজার বিষয় হল এই বনে কোনো হিংস্র প্রাণী নেই। ব্ল্যাক ফরেস্টে আছে ট্রিবার্গ সহ বেশ কয়েকটি মনোরম জলপ্রপাত, যা দারুণভাবে মুগ্ধ করে পর্যটকদের। এখানে আরও আছে একটি জাদুঘর, যেখানে দেখানো হয়েছে ১৬ ও ১৭ শতকের জার্মান কৃষকদের জীবন। ঘড়ির ইতিহাস নিয়ে ব্ল্যাক ফরেস্টের আফারটোয়াঙ্গেনে আছে একটি ঘড়ি জাদুঘর। হামবুর্গ এটি উত্তর সাগরের কাছে এলবে ও আলস্টার নদীর তীরে অবস্থিত উত্তর মধ্য জার্মানির একটি শহর। হামবুর্গ একাধারে একটি শহর এবং জার্মানির একটি রাজ্য। এখানে রয়েছে দৃষ্টিনন্দন ভবন, সেতু, ঐতিহাসিক স্থাপত্য এবং নান্দনিক শিল্পকর্ম। এই শহরে উল্লেখযোগ্য ঐতিহাসিক ভবনের মধ্যে রয়েছে সিটি হল, সেন্ট পিটারের গির্জা, সেন্ট জেমসের গির্জা, সেন্ট ক্যাথরিনের গির্জা এবং সেন্ট মিখাইলের গির্জা। এই শহরে যাত্রা শুরু করে বিখ্যাত ব্রিটিশ সঙ্গীত ব্যান্ড দ্য বিটলস। মিউনিখ অস্ট্রিয়া জার্মান সীমান্তের কাছে অবস্থিত একটি বৃহৎ শহর মিউনিখ। প্রশাসনিকভাবে এটি জার্মানির বায়ার্ন রাজ্যের রাজধানী শহর। এখানে প্রায় ১৫ লক্ষ লোকের বসবাস। ইজার নদী এই শহরের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। এখানে আরও আছে হ্রদসহ একটি ইংরেজ উদ্যান, চীনা বৌদ্ধ প্যাগোডা এবং হাউসডের কুনস্ট নামের একটি শিল্পকলা প্রদর্শনী কেন্দ্র।
ফুটবল এই শহরে জনপ্রিয় খেলা। এফসি বায়ার্ন মিউনিখ এই শহরের তথা জার্মানির অন্যতম প্রসিদ্ধ ফুটবল ক্লাব। বার্লিন জার্মানির রাজধানী এবং ইউরোপ মহাদেশের একটি ঐতিহাসিক শহর বার্লিন। এই শহরে বাস করেন ৩৪ লক্ষেরও বেশি মানুষ। ভ্রমণের জন্য জনপ্রিয় বার্লিন একটি বহু সাংস্কৃতিক শহর। এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় ৪,৩০,০০০ অভিবাসী বাস করেন। উন্নত ও আধুনিক শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, সঙ্গীত, ফ্যাশন সব দিক থেকে জনপ্রিয় ও প্রসিদ্ধ বার্লিন। এই শহরটিকে সাইকেল আরোহীদের জন্য স্বর্গও বলা চলে। ফ্রাঙ্কফুর্ট জার্মানির পঞ্চম বৃহত্তম শহর। মাইন নদীর তীরে অবস্থিত ফ্রাঙ্কফুর্ট আর্থিক এবং যোগাযোগের দিক দিয়ে জার্মানির কেন্দ্র তো বটেই, ইউরোপ মহাদেশেরও ব্যস্ততম অর্থনৈতিক কেন্দ্র। ফ্রাঙ্কফুর্টই জার্মানির একমাত্র শহর যা প্রথম 10টি আলফা ওয়ার্ল্ড সিটির একটি। পৃথিবীর সবচেয়ে বড় মোটর শো ইন্টারন্যাশনাল মোটর শো, পৃথিবীর সবচেয়ে বড় বইমেলা ফ্রাঙ্কফুর্ট বুক ফেয়ার এবং বিশ্বের সবচেয়ে বড় মেলার একটি ফ্রাঙ্কফুর্ট ট্রেড ফেয়ার অনুষ্ঠিত হয় এইখানেই। ফ্রাঙ্কফুর্ট ইউরোপের প্রধান 3টি শহরের একটি, যেখানে রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক আকাশচুম্বী ভবন। দর্শক, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের অনুষ্ঠান জানাতে ভুলবেন না। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা Facebook/বাংলাদেশ টেলিভিশন-BTV। এছাড়া ইউটিউবে লগ ইন করুন এই ঠিকানায় YouTube/বাংলাদেশ টেলিভিশন-BTV। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিশ্বকে জানুন। এ সপ্তাহের বিশ্বের সাথেই থাকুন।